নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই ঠান্ডায় আগে সেটা বলো। চারিদিকের পরিবেশ দেখে তো বুঝতেই পারছো কতটা কুয়াশা। আর বেশ কয়েকদিন ধরে সকাল বলো সন্ধ্যায় বলো খুব কুয়াশা পড়ে। আর রাত্রে 8টা-9টার দিকে তো রাস্তার দিকে তাকানোই যায় না, এত কুয়াশা। মনে হয় কাশ্মীর যেন আমাদের গ্রামেই নেমে এসছে, এরকম একটা ব্যাপার আর কি। এখন কিন্তু 6:30 বাজে, পাড়ায় তেমনভাবে কেউই ঘুম থেকে ওঠেনি, যেখানে কিনা 5টার সময় সবাই উঠে পড়ে। আর এই ঠান্ডায় কি বলবো, আমার নিজেরই লেপ ছেড়ে উঠতে ইচ্ছা করে না, তো অন্যের কথা আর কি বলবো। নেহাত হাজবেন্ডের আজকে আর কি একটুখানি মার্কেটে যাওয়ার কথা, এই কারণেই উঠেছি। নইলে আজকে এতটা ঠান্ডা এতটা কুয়াশা, আমার তো ইচ্ছেই ছিল 7টার দিকে ঘুম থেকে উঠবো, কিন্তু কিছু করার নেই। ওই পরিস্থিতি, কথায় আছে না, পরিস্থিতি যেমন থাকবে আমাকে তেমনভাবেই চলতে হবে। তো তোমাদের দাদা ভাই একটু বাদেই বেরিয়ে যাবে, এই কারণে আমি আর কি ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে প্রথমে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, বাসি নাইটিটা, কারণ বাসি জামা কাপড় আমার আবার বেশিক্ষণ পরে থাকতে ভালো লাগে না। আর বাসি জামা কাপড় পরে দেখবে কাজ করলে না অতটাও কিন্তু এনার্জি লাগে না। তাই সকালে যদি একটু কাপড়টা চেঞ্জ করে একটু হাত মুখটা ধুয়ে, কোনো রকমও যদি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে মাথাটা আছড়ে সংসারের কাজে হাত লাগানো যায়, তাহলে দেখবে অন্যরকম একটা এনার্জি কাজ করে। আর সংসারের কাজগুলোও না অনেকটা পরিষ্কারভাবে হয়। কথাই তো আছে, আপনি ভালো তো জগৎ ভালো। তুমি যদি নিজেই পরিপাটি না থাকতে পারো, তাহলে সংসারকে কি করে পরিপাটি রাখবে? আর সবসময় একটা কথা আমাদের মাথায় রাখা উচিত, আমি নিজেকে যতটা পরিষ্কার রাখবো, ততটা কিন্তু সংসারের কাজকর্মকেও পরিষ্কার রাখার চিন্তা ভাবনাটা আমাদের মনে ঠিক ততটাই আসবে। সকালবেলা হলে জানো তো এই জলে একদম হাত দিতে ইচ্ছা করে না। আর ট্যাঙ্কির জল তো একদম পুরো বরফ হয়ে থাকে, এতটাই ঠান্ডা। হাতের আঙুলগুলো আজকে এই জলে দুয়ার দ্বারে জল দিতে দিতে, তারপরে তুলসী তলায় জল দিতে দিতে হাতের আঙুলের মাথাগুলো মনে হচ্ছিল টস টস করে ফুলে যাচ্ছে, আর কেমন যেন ব্যথা ব্যথা লাগছে, মানে খুবই কষ্ট হচ্ছিল। সত্যি এই শীতে কাজ করা কিন্তু ভীষণ কষ্টের। আর যাদের তো হেল্পিং হ্যান্ড আছে তাদের তো কোনো ব্যাপারই না, তারা জলে হাত না দিলেও তাদের চলে তেমনভাবে আর কি। সকালবেলা জলে হাতটা না দিলেও চলে। অবশ্য জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, মানে আমি সেই জলে হাত দেওয়ার কথা বলিনি, আমি বলেছি আর কি কাজ করার কথা। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো এইসব কাজের টেনশনটা থাকে না মাথায়, না? তবে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, আমরা তো চেষ্টাই করব যে কেমন ভাবে চারিদিক থেকে একটুখানি নিজে একটু কায়ে খেটে হলেও কিভাবে একটুখানি পয়সা সাশ্রয় করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘরের অবস্থা, তোমাদের সবসময় বলে থাকি যে আমাদের ঘরের অবস্থা। তো আজকে ঘর মোছাটা দেখালাম যে কেমনভাবে আমি ঘর মুছি। আর এদিকে দেখো আজকে বিছানা তোলাটাও তোমাদের সাথে শেয়ার করছি। সুতোর বস্তার ওপরে পা দিয়ে তারপরে কিন্তু খাটে উঠেছি। আসলে আমাদের এই পুরো বাড়িটার মধ্যে এখন এইটুকু জায়গায় বাকি আছে যেখানে কিনা আমরা একটুখানি সবাই মিলে রাত্রেবেলা কোনো রকম ঘুমিয়ে থাকি। বাবু এখনও ঘুমাচ্ছে, ও উঠে যাবে একটু বাদে, ওকে ডেকেছি অবশ্য। আর একটা লেপ কিন্তু আমি ভাঁজ করে নিলাম, আর বাবু উঠলে আরেকটা লেপ। এই শীতের দিনে কিন্তু এই লেপ ভাঁজ করা একটা বিরাট ঝামেলা। তো এবারে ভাবছি তোমার দাদা ভাইয়ের ঘরটর হয়ে গেলে আবার একটু কাজকর্ম করে ভালো দেখে 2-3টে ব্ল্যাঙ্কেট কিনবো। এই লেপ তোষকের ঝামেলাটা না একদম ছাড়িয়ে দেবো। আসলে ব্ল্যাঙ্কেটে যেমনটা গরম হয়, বিছানাটাও দেখতে সুন্দর লাগে, সব দিকেই কিন্তু ভালো লাগে। মনে মনে তেমনই ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু কি হয়। দাঁতটা ব্রাশ করে, ওদিকে তো বাসি কাজ বাইরের কাজকর্ম সব কমপ্লিট করে এসেছি, দাঁতটা ব্রাশ করে এসেছি। আর এদিকে এসে দেখছি ঘড়ির কাঁটায় 7:10 বেজে গেছে। 7:30টার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু আবার বেরোবে। কালকে যে ওই যে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম, সেখান থেকে 4টে লেচি বেঁচেছিল, মানে বেঁচেছিল বলতে বাঁচিয়ে রেখেছিলাম। যেহেতু হাজব্যান্ড কালকে খায়নি, তো ওর লেচিগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তবে খুব ঠান্ডা পড়েছিল তো ফ্রিজে রাখা হয়নি, এমনি নর্মালি রেখে দিয়েছিলাম, বাইরেই ঢেকে রেখে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে সকাল সকাল চা আর ওই 4টে কচুরির মধ্যে 2টো কচুরি ভেজে দিয়েছি, সেটা খেয়ে তোমার দাদাভাই বেরিয়ে গেল কিন্তু মার্কেটে। আর এদিকে দেখো কুয়াশা যেমন, আর চারিদিকে সবাই কিন্তু আগুন তাতাচ্ছে, মানে এছাড়া তো কোনো উপায় নেই না। আর আমি কোথাও যাই না, তার কারণ ওই কোথাও গেলে কিন্তু ওখানে দাঁড়ালে অনেকটা টাইম লস হয়ে যায়, আর কাজের কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ি। এই কারণে আমি যতটুকু সময় কাজ থাকে ততটুকু সময় কিন্তু এদিক ওদিক একদম দাঁড়াই না। ঘরে এসে 1 গ্লাস গরম জল করে আর 2-3টে বিটের আইস কিউব নিয়ে সেটা গরম জলে ভিজিয়ে ওটা আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ওই যে আবারও সংসারের কাজ তো আছেই, তার মধ্যে টুকিটাকি যদি নিজেও না খাওয়া দাওয়া করি তাহলে তো একদম দুর্বল হয়ে পড়বো, চলতে পারবো না। পাশের বাড়ি দিদি ভাইদের কলের থেকে, মানে টাইম কলের থেকে 1
বালতি জল নিয়ে আসলাম। আমাদের টাইম কলটা না একদম মাটির তলায় চলে গেছে। সরকারি যে টাইম কলগুলো হয় বাড়িতে বাড়িতে প্রত্যেকে দিয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের দিয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে দিয়ে গেছে। তো যেহেতু টাইম কলের জলটা ভীষণই ভালো, প্রথম প্রথম একদম খারাপ আসছিল, আর এখন কিন্তু ভীষণ ভালো, একদম কাচের মতো পরিষ্কার। তো আমি পাশের বাড়ি দিদিভাইদের বাড়ি থেকে এক বালতি করে আনি, যেটা কিনা আমার সারাদিনে রান্নাবান্না হয়ে যায়। কেনা জল দিয়ে আমি এখন আর ভাতটা করি না। এক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো টাকাও বেঁচে যায়, তার কারণ কেনা জল দিয়ে ভাত ডাল তরকারি রান্না করতে অনেকটাই জলের প্রয়োজন। আর সেই জলটা যদি আমি অন্যভাবে মানে ম্যানেজ করতে পারি, তাহলে আমার এখানে জলটাও বেঁচে যাচ্ছে, আর যেই জলটা দিয়ে আমি রান্না করব সেই জলটা কিন্তু আমার একবেলা খাওয়াও হয়ে যাচ্ছে। আসলে আমরা একটু বুদ্ধি করেই চলি, যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, নানান দিক থেকে একটু বুদ্ধি করে যদি না চলি না, যদি মানে কি বলে একটা কথা আছে না, হরিলুটের বাতাসা, সেটা তো অনেকই ছেটানো যায় বা অনেক ছড়ানো যায়। তেমন করে চললে তো আর হবে না, কারণ সংসারটা কিন্তু হরিলুটের বাতাসা নয়। এখানে একটুখানি বুদ্ধি করে সাশ্রয় করে চলাটাই আমার মতে বেটার, যেটা কিনা ভবিষ্যতের পথকে আমাদের আরও সুগম করে, ছেলে মেয়েকে আমাদের মানুষ করতে অনেকটা সাহায্য করে। আর আমরা মানুষ, আমরা যদি আর্থিকভাবে পিছিয়ে থাকি তাহলে কিন্তু মানে পুরো দুনিয়ার থেকে আমরা পিছিয়ে থাকব। তাই যেভাবেই হোক অর্থকে সঞ্চয় করে বা যেটা আমরা ইনকাম করব সেটাকে কোনো না কোনোভাবে একটুখানি বাঁচিয়ে গুছিয়ে সেভিংস করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সকালে ডাল ভাত মিষ্টি কুমড়ো ভাতে এগুলো রান্না করে বাবুকেও খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে ও চলে গেল স্কুলে। আজকে ওর বছরে মানে প্রথম স্কুল যাচ্ছে, কারণ এই কদিন ভর্তি হয়েছিল না, ফিজের টাকাটা একটুখানি দেরি হয়ে গেছে, তো কালকে ওর বাবা গিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছিলো। আর আজকে হচ্ছে প্রথম ও স্কুলে গেল, আজকে স্কুল থেকে বই দেবে। তারপরে এবার তো চলবেই কন্টিনিউ সারা বছর। তারপরে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর এরপরে যে মাঝখানে সমস্ত কাজ কর্ম সেরে স্নান ধান করে একবারে চলে এসেছি দুপুরের রান্নাটা করতে। আসলে সকালে ডাল আর সেদ্ধ টেদ্ধ রান্না করেছিলাম, আর এখন যে রুই মাছ রেখেছিলাম বাড়ির উপর থেকেই, সেটাই রান্না করব। আর এরই মাঝখানে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছিলাম, যেমন ঘরটা আর কি, রান্নাঘরটা সকালবেলা রান্নাবান্না করার পরে পরিষ্কার করা, তারপর সকালে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজা, নিজে স্নান করা, কিছু জামা কাপড় কেচেও রেখেছি। মাছের ঝোলটা বসিয়ে জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দেবো, যেহেতু শীতকাল আর এখন তো প্রচুর সবজির সমারোহ। আর আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এই 2 মাসে একটু শীত পড়ে, তাছাড়া কিন্তু প্রত্যেকটা মানে আর 10টা মাসই প্রায় গরম গরম করেই কেটে যায়। এই 2 মাস কিন্তু আমাদের প্রচুর শাকসবজি তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গে। তো এই শাকসবজি দিয়ে মাছের ঝোল বা যে কোনো কিছুই খেতে ভালো লাগে। তো আজকে আমি সিম আলু বেগুন সব কিছু দিয়ে রুই মাছের পাতলা পাতলা একটা ঝোল রান্না করছি। আর এদিকে দেখো হলুদের প্যাকেটটাও আর কি শেষ হয়ে এসেছিলো, তো ওটাকেও মানে হলুদটাকেও আমি ঢেলে নিলাম, আর কিছুটা রান্নার লবণও এখানে ঢেলে নিলাম। এখানে মাছের ঝোলের জন্য আলু সিম ভালো করে ভেজে একদম হালকা পরিমাণে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখো সুন্দর একটা পাতলা পাতলা ঝোল করে নিচ্ছি। আলাদা করে মাছ আর বেগুনটাকে আগে আমি ভেজে রেখেছিলাম, কারণ বেগুন এখন যদি আলু ঠালুর সাথে মানে ভাজা হয় তাহলে একদম গলে যায়, আর একদম গলে গেলে ভালো লাগে না খেতে। তাই কি করলাম, আগে বেগুন আর মাছটা তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে ঢাকা দিয়ে এই দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম জামা কাপড়গুলোকে এখন চলে এসেছি মেলতে। আমি জানি এরকম রাস্তার ধারে দড়ি টানিয়ে মেলা মানে খুবই কষ্টের, মানে আমাদের তো এখনও সিঁড়িঘরটা এবার হয়নি, সিঁড়িঘরটা আবার যখন করবে তখন আবার ছাদটা ব্যবহার করতে পারবো। তো এখন তোমার দাদাভাই আপাতত 2টো বাঁশ টানিয়ে দড়ি টানিয়ে দিয়েছে রাস্তার ধারে। আমার নিজের নিত্য প্রয়োজনীয় জামা কাপড়গুলো এখান থেকেই শুকিয়ে যায় আর কি। এখন শীতকাল, মোটা মোটা অনেক জামা কাপড়, তাই শুকাতে একটু লেট হয়। এটাই তোমার যদি গরমকাল হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত। যাই হোক, মেনে নেওয়া মানিয়ে নেওয়া এটাই কিন্তু সংসার, আর এটাই কিন্তু আমাদের জীবন। সবসময় যে ভালো খেতে হবে ভালো পড়তে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ওই যখন আমাদের যেমন আমরা কিন্তু তখন তেমনভাবে চলে অভ্যস্ত, তাই আর কি আমাদের কোনো রকমের সমস্যা হয় না। আর সমস্যা হলেও সেটাকে সমস্যা বলে মনে করি না, চেষ্টা করি সবসময় কিভাবে সেই সমস্যার থেকে উদ্ধার হওয়া যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে এখন আবার চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি ঝোলটা প্রায় ফুটে এসেছে, আর প্রায় বললে বলা ভুল হবে, ঝোলটা একদম ফুটেই এসেছে। এটা এখন আর কি নামানোর পালা। এখানে
এখানে মাছ রান্না করেছি আমি 9 পিস, যেহেতু আমরা 5 জন মানুষ আমাদের কিন্তু 9 পিস মাছ লাগবে না, একবারই খাবো যেহেতু, আর রাতে আবার রুটি খাওয়া হবে। তো আমার মানে মাছের ঝোলটা হওয়ার পর ধনেপাতা দিয়ে যখন নামিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি দুটো গামলায় আলাদা আলাদা করে ভাগ করে রেখেছিলাম। যে আমরা 5 জন মানুষ, এক গামলায় 5 পিস আর এক গামলায় কিন্তু 4 পিস রেখে দিয়েছি, যেটা দিয়ে কিনা আমাদের কালকে চলে যাবে। প্রথমে একবার ভেবেছিলাম কাঁচা মাছটাই রেখে দিই, তারপরে ভাবলাম যে না, একবারে রান্না করা তরকারিটা আলাদা করে তুলে ধুয়ে দিই, যেটা কিনা কালকে একটু গরম করে অন্তত ছেলে মেয়ে আর শাশুড়ি মা আছে ওনাদের কিন্তু আরামসে ভালো মতো হয়ে যাবে। আর এক্সট্রা করে আমার তেল মশলাটাও বেশি খরচ হবে না, একবারে রান্না করে ফেললাম, একই তেল মশলা একই গ্যাসে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। কালকে শুধু একটু গরম করে দেবো, হয়ে যাবে। আবার চিন্তা করলাম যদি কাঁচা মাছটা রাখি তাহলে কালকে আমার ডবল ডবল তেল মশলা লাগবে, সেক্ষেত্রে আমার রান্নাটাও একটু এগিয়ে থাকলো, কালকে সময়টাও একটু বেঁচে যাবে, আর ওদের খাওয়াটাও কিন্তু ভালো হবে। আর এইভাবেই কিন্তু আমি বুদ্ধি করে সংসার থেকে অল্প অল্প কিছু বাঁচিয়ে এই ঘর বলো আর কিছু কিছু নিজেদের প্রয়োজনীয় সংসারের জিনিস বলো, আর আমি কিন্তু ওইগুলো করে থাকি। যেমন দুটো ফেরিওয়ালা ধরা আছে, ওদের থেকে আমি জিনিসপত্র নিই যেটা কিনা আমার সংসারের কাজে লাগে। জানি আমার এই সামান্য টাকা দিয়ে সোনার জিনিস বা বড় বড় জিনিস হবে না, তবে নিজের যা শখের ছোটোখাটো জিনিসগুলো সেগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করি। আসলে মধ্যবিত্ত পরিবার তো এরকম একটু একটু করে না করলে কিন্তু একবারে আমাদের কখনোই হয়ে ওঠে না। মধ্যবিত্ত পরিবারে শখের দাম লাখ টাকা, আর যেভাবেই হোক না কেন, ছোটোখাটো জিনিস দিয়েই হোক বা সংসারের জিনিস দিয়ে হোক, এই টাকাগুলো তো আর হাজব্যান্ডের থেকে যাচ্ছে না, আমি আস্তে আস্তে টুকটুক করে সংসার থেকে সংসারের কাজে লাগাচ্ছি। আর এভাবেই কিন্তু অনেক অনেক টাকা দিয়ে যদিও না পারি, এভাবে একটু একটু করে কিন্তু সাশ্রয় করে হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, হাজব্যান্ডকে একটু হলেও হেল্প করি। যেটা কিনা হাজব্যান্ডের পকেট থেকে যেত সেটা কিন্তু আমার সংসার চালানোর ওই টাকার থেকে একটুখানি কায়দা করে বাঁচিয়ে সংসারের টাকা সংসারের কাজে লাগানো, মানে এক কাজে আর কি দু কাজ হয়ে যাওয়া। ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারের শখের দাম লাখ টাকা, সেই শখটা পূরণ করি। আর তাছাড়া কিন্তু হাজব্যান্ডের পাশে কোনো না কোনোভাবে একটুখানি হেল্প করার চেষ্টা করি। রান্নাবান্না কমপ্লিট, সকলকে খেতে দিয়ে দিয়েছি, যা বাসনপত্র ছিল সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে গ্যাসটাকেও ভালো করে মুছে নিয়েছি। মুছে সমস্ত কিছু কমপ্লিট করে এখন দেখো নিশ্চিন্ত মনে খেতে বসেছি। খাওয়া দাওয়া করে তারপরে আবার তো কাজ থাকেই, সংসারের কাজ তো আর কম নয়, সারাক্ষণই থাকে। তাহলে চলো আজকের মতো এখানেই রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরে বসেই আর কি কাশ্মীরকে উপভোগ করো, তার মানে এত ঠান্ডায় সবাই ভালো থেকো। টাটা।